আচ্ছা, এমন প্রেম হয় না যে আপনি আপনার পছন্দের ব্যক্তিকে খুব মনে প্রাণে চাইছেন, তার সাথে দেখা করতে যাচ্ছেন, তার সাথে সময় কাটাতে যাচ্ছেন, কিন্তু আপনি তাকে কখনোই আপনার নিজের ইচ্ছায় কিংবা নিজের চেষ্টায় কখনোই তার দেখা পান না। এমনটা কি হয়েছে কখনো আপনাদের সাথে? আজকে আমি যে গল্পটা বলতে যাব, এই গল্পটার মধ্যে একটা প্রেম আছে, প্রেমের গল্প আছে। তার মধ্যে ব্যাপারটা একটু কিছুটা এরকম আরকি যে একটা ছেলে একটা মেয়েকে খুবই পছন্দ করে, খুবই ভালোবাসে। মানে জীবনে সে অন্য কোনো মেয়ের দিকে কখনো তাকাবেও না এরকম একটা ব্যাপার। কিন্তু সে এই মেয়েটাকে নিজের ইচ্ছায় কখনো দেখতে পায় না। ধরেন খুব আকাঙ্ক্ষা নিয়ে মেয়েটার সাথে দেখা করতে গেল, কিন্তু মেয়েটাকে সে পাবে না। কারণ মেয়েটার কোনো ঠিকানা নেই। মেয়েটার যখন খুশি হঠাৎ করে রাস্তার মধ্যে কিংবা এমন এমন জায়গায় যেখানে মানে খুবই আনএক্সপেক্টেড একটা ব্যাপার, আনএক্সপেক্টেড একটা জায়গা, ওইরকম জায়গায় হঠাৎ করে মেয়েটার সাথে ওর দেখা হয়ে যায়। কিন্তু এই যে আনএক্সপেক্টেড ভাবে দেখা হয় একটা মেয়ের সাথে, যাকে সে মনে প্রাণে ভালোবাসে, পছন্দ করে, এই ব্যাপারটাকে সে খুবই উপভোগ করে, খুবই পছন্দ করে, এবং এই মুহূর্তটার জন্য সে মানে এই ব্যাপারটাকে সবসময় এই ব্যাপারটার জন্য সে হচ্ছে অপেক্ষা করে থাকে। ধরেন সে জানে যে এখন এই মুহূর্তে মেয়েটা এই শহরেই আছে। এই শহরের প্রতিটা অলি গলি তন্ন তন্ন করে খুঁজলেও মেয়েটাকে সে পাবে না। কিন্তু হঠাৎ করে দেখা গেল যে যে শহরে বা যেখানে মেয়েটা থাকার কোনো কথা নাই, সেখানে কোনো একটা কাজে ছেলেটা হয়তো গেছে কোনো একটা কাজের জন্য। আনএক্সপেক্টেড একটা পরিবেশে মেয়েটার সাথে তার দেখা হয়। এমনও হয়েছে যে একদম আহ চরম একটা বিপদের মুহূর্তেও মেয়েটার সাথে তার দেখা হয়। তো সেই সময়টাকেও সে খুব উপভোগ করে। মানে এমনও হয়েছে যে তারা এমন একটা বিপদের সম্মুখীন যেখানে জীবন মরণের প্রশ্ন, তখনও মেয়েটার যে কি বলে এটাকে সঙ্গ, এটাকে সে উপভোগ করে। তো আমি আজকে যে গল্পটা আপনাদের বলতেছি, এটা যে বইয়ের গল্প, এই বইটা পড়াটা মানে এই বইটা পড়া আমার জন্য একটা জার্নির মতো ছিল। তো সেই জন্য আমি চাচ্ছিলাম যে আপনারা আহ, একটা জার্নির ভিডিও দেখতে দেখতে বইয়ের গল্পটা শুনুন। বইটার নাম হচ্ছে দ্য নেম অফ দ্য উইন্ড। এটা প্যাট্রিক রথফাস লিখেছেন। আর এই বইটা বাংলায় অনুবাদ করেছেন অসীম পিয়াস। খুব চমৎকার অনুবাদ করেন উনি। তো আস্তে আস্তে আমি এটা বলবো, সবকিছুই আপনাদের সাথে আলোচনা করব। তো এই গল্পটা ফ্যান্টাসি, কিন্তু হচ্ছে এই বেশিরভাগ ফ্যান্টাসিতে যেমনটা হয় যে একটা ওয়ার্ল্ড কি বলে বিল্ডিং করে, মানে একটা পুরা একটা কি বলে এটাকে ওয়ার্ল্ড, এটা কিভাবে তৈরি হয়েছে এটার বর্ণনা থাকে। তো এরকম কোনো কিছু এটাতে নাই। এটাতে ধরেন যেমন ধরেন আমরা উদাহরণস্বরূপ দ্য মিস্ট বনের কথা বলতে পারি, কিংবা দ্য গেম অফ থ্রোনস এর কথা আমরা বলতে পারি, যেখানে প্রত্যেকটা জায়গার ভৌগোলিক বর্ণনা থাকে আলাদা করে, তারপরে সে জায়গার মুদ্রা, সে জায়গার আচার আচরণ সবকিছু আলাদা করে বর্ণনা থাকে, তারপরে গল্পটা থাকে। কিন্তু এইখানে এইটাই আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে যে এখানে এই ব্যাপারটা নাই। নাই বলতে ধরেন আহ, সাধারণত ফ্যান্টাসি গুলোতে ওয়ার্ল্ড বিল্ডিং থাকবে, এটাই স্বাভাবিক, কিন্তু এটাতে নাই বলে আমার ভালো লেগেছে। এখানে ধরেন হচ্ছে যে প্রোটাগনিস্ট আছে বা যে গল্পের কথক, সে যখন যেখানে যাচ্ছে তখন সেখানকার বর্ণনা করা হচ্ছে তার মানে গল্পের মাধ্যমে। আচ্ছা, এখানে একটা ব্যাপার বলে রাখি। এই যে বইয়ের গল্পটার কথা আমি আপনাদেরকে বলছি, এখানে ধরেন আমি একটু আপনাদের যদি ধারণা দিতে চাই, তাহলে এভাবে বলতে হবে যে একটা কিংবদন্তি মানুষ, যার কথা মানুষ অনেক বছর ধরে শুনে আসছে। কারো কাছে সে হিরো, কারো কাছে সে ভিলেন, তারপর হচ্ছে সে অনেক কিছু এরকম একটা ব্যাপার। তো সেই লোকটা দেখা গেছে জীবনের কোনো একটা সময় এসে একটা জায়গায় থিত হয়েছে, একটা সরাইখানাতে থিত হয়েছে। সে নিজে একটা সরাইখানা চালায়। তো ঘটনাক্রমে সেই সরাইখানাতে এমন একজন লোক উপস্থিত হয় যার কাছে সে নিজের গল্পটা বলতে বাধ্য হয়, অনেকটা বলা যায়। তো সে তখন নিজের গল্পটা বলতে থাকে।
আর এই যে গল্পটা, এটা খুবই সাধারণ একটা গল্প। একটা ছেলের স্ট্রাগলের গল্প, একটা ছেলের আহ, একদম ছোট থেকে বাবা মা হারিয়ে তারপর একা একা জীবনযাপনের গল্প, একা একা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার গল্প, ইউনিভার্সিটিতে পড়াশোনার গল্প। তারপর ধরেন জীবনের বেশ কিছু বাঁকে অনেকগুলো আহ, কি বলে, অনেকগুলো মানুষের প্রতিহিংসার শিকার হয় সেগুলোর গল্প। এমনকি সেই প্রতিহিংসার তালিকায় তার মাস্টারদের মধ্যেও কয়েকজন আছেন এরকম। তো এই যে সাধারণ গল্পটা, এইটা ধরেন গল্পটা হচ্ছে এমন, ধরেন যে কোনো একজন কেউ তার লাইফের গল্পটা বললে যেমন যেভাবে বলবে, কোন রকম হচ্ছে কি বলে, অযাচিত কোনো হিরোইক কর্মকাণ্ড এইসব না দেখিয়ে একদম বাস্তবে যেমনটা ঘটেছে ঠিক সেভাবেই সে গল্পটা বর্ণনা করে। আর সেজন্যই আমার কাছে মনে হয়েছে সাধারণ গল্পটা সাধারণ হয়ে উঠেছে। এই গল্পে বলতে গেলে তেমন কোনো সাসপেন্স নাই, তেমন কোনো অ্যাকশন নাই, তারপর হচ্ছে সেরকম কোনো টুইস্ট নাই। তারপরেও আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে আমি গল্পটা ছেড়ে উঠতে পারছিলাম না, যে তারপরে এই ছেলেটার ভাগ্যে কি ঘটেছে। আচ্ছা, যেই ছেলেটার কথা আমরা বলছিলাম, যে গল্পটা বলছে ভবিষ্যতে যে একসময় লেজেন্ড হবে, তার নাম হচ্ছে কোত। কোত উচ্চারণটা একটু মানে কয়ের উপর জোর দিয়ে করতে হবে। কারণ হচ্ছে ইংরেজিতে বানানটা হচ্ছে KVOTH, এই টাইপের একটা বানান। তো সেজন্য এটাকে কোত এভাবে বলতে হবে। আর সে যে যে ছদ্মবেশে যেখানে সরাইখানা চালাচ্ছে, সেইখানে সে যে নামটা নিয়ে আছে এই নামটার নাম হচ্ছে কোট, KOTE, কোট। তো এখানে একটা বুদ্ধির পরিচয় আছে। দেখেন যে কেউ যদি কখনো তাকে চ্যালেঞ্জ করতে চায়, চ্যালেঞ্জ করে তাকে কৌথ নামে ডাকতে চায়, এবং সে যদি মানে ভুলেও বা রিফ্লেক্সের বশে যদি সে উত্তর দিয়ে ফেলে, তাহলে সে এটাকে কাটাই যাওয়ার ব্যাপার আছে। যেমন হচ্ছে কোট আর হচ্ছে কোচ, মানে উচ্চারণ করতে গেলে শুনতে একই রকম লাগে। তো এখানে একটা বুদ্ধির পরিচয় আছে, এই জন্য আমার কাছে ব্যাপারটা ভালো লেগেছে। তো যেটা বললাম, একটা ছেলে ইউনিভার্সিটিতে যাবে, তার ইচ্ছা হচ্ছে সে আর্কানিস্ট হবে। তো আর্কানিস্ট কি জিনিস? আর্কানিস্ট হচ্ছে, ধরেন আমি যদি আমাদের ভাষায় বোঝাতে চাই, তাহলে এইটা ধরেন, আর্কানিস্ট মানে হচ্ছে একজন জাদুকর, একজন উইজার্ড। বাট এটা হচ্ছে ইউনিভার্সিটি থেকে প্রপার ওয়েতে পড়াশোনা করে হওয়া উইজার্ড। এখানে আবার হ্যারি পটারের ওয়ার্ল্ডের সাথে কেউ গুলায় ফেলবেন না, ওইরকম ইউনিভার্সিটি এটা না। এখানে হচ্ছে এখানে সব রকমের শিক্ষা দেওয়া হয়। কিভাবে হচ্ছে আহ, আচ্ছা, এটা সম্পূর্ণভাবে আমি বুঝায় না বললে, খোলাসা না করলে আপনারা বুঝবেন না। ধরেন জাদু শেখার, জাদু না মানে আর্কানিস্ট হইতে গেলে যেই ব্যাপারগুলো শিখতে হবে, ধরেন আপনি কি কোনো একটা জিনিসকে হচ্ছে, এটা আসলে এভাবে বোঝায় বলা যাবে না। আমি একটু ধারণা দিই আপনাকে। ধরেন হচ্ছে আপনি একটা গাছে ধরেন আগুন লেগে গেছে, সেই গাছটাকে আপনি মানে চাইলেই হচ্ছে নিভাই ফেলতে পারবেন আগুনটা। তারপর কোথাও আগুন লাগানো দরকার সেটা করতে পারবেন আর্কানিস্ট হইলে আর কি। তারপর এমন অনেক কিছু আছে। তারপর হচ্ছে যাই হোক, এরকম অনেকগুলো ব্যাপার আছে। তবে আর্কানিস্ট হওয়ার আহ, প্রধান যে কারণটা ছিল কোথের, সে ছোটবেলায় একটা গল্প শুনেছিল। টার্বলিন দ্য গ্রেট নামে একজন লোক আছে, যার গল্প হচ্ছে সর্বজনবিদিত, সবাই শুনেছে এরকম একটা গল্প। সে হচ্ছে, সে যেসব বস্তুর নাম জানে সেসব বস্তুকে সে আদেশ করতে পারে। ব্যাপারটা হচ্ছে এরকম। তো একবার তাকে এমন একটা জায়গায় বন্দি করা হলো, যেখান থেকে মানে বের হওয়ার মতো কোনো রাস্তা নাই, চারদিকে নিরেট দেয়াল। এবং তখন টার্বলিন দ্য গ্রেট দেয়ালকে বলেন, আদেশ করেন, দেয়াল তুমি ফাঁক হয়ে যাও। দেয়াল ফাঁক হয়, সে ওখান থেকে বের হয়, বের হয়ে তারপর দেখে যে অনেক উঁচু একটা পাহাড়ের মধ্যে তারা, ওখান থেকে আসলে বের হওয়ার রাস্তা নাই। তখন সে হচ্ছে ওই পাহাড় থেকে লাফ দেয়। মানুষ মনে করে যে সে হয়তো একদম নিচে পড়ে মরে যাবে, কিন্তু না, সে মা যেভাবে একটা বাচ্চাকে আলতো করে চুমু দেয় ঠিক সেভাবেই সে মাটিতে নেমে আসে। কারণ সে বাতাসের নাম জানতো, দ্য নেম অফ দ্য উইন্ড। সে বাতাসের নাম জানতো বলে বাতাসকে সে আদেশ করে এবং বাতাস তাকে আলতো করে নিচে নামিয়ে দেয়। এই ঘটনা থেকেই হচ্ছে কোত উদ্বুদ্ধ হয় যে সে বাতাসের নাম জানবে। এবং এই বাতাসের নাম জানার জন্যই সে এত কষ্ট করে, এত কাহিনী করে এই ইউনিভার্সিটিতে ভর্তি হয়।
তো এই গল্পটাতে আপনার সবকিছুই আছে। ভালোবাসা আছে, ট্র্যাজেডি আছে, দুঃখ আছে, বেদনা আছে, আনন্দ আছে, কমেডিও আছে। সবকিছুই আছে। প্রায় ১,০০০ পৃষ্ঠার এই বইটা পড়তে আমার সময় লেগেছে ৭ থেকে ৮ দিনের মতো। কারণ আমি একটানা বসে পড়বো এমন না। আমি আমার স্বাভাবিক কাজকর্ম করে তারপরে হচ্ছে অবসর সময়ে বই পড়েছি। বই পড়াটা মানে বই সারাদিন পড়তে হবে এটা আমার পেশা না। সুতরাং আমি আনন্দের জন্য বই পড়ছি। তো যতটুকু সময় আমার কাছে মনে হচ্ছে বই পড়তে হবে, ততটুকু সময়ে আমি এখানে দিয়ে আমার ৭ থেকে ৮ দিনের মতো লেগেছে। এবং এই বইটা পড়া শেষে আমি জাস্ট একটা কথাই বলবো। সেদিন আমি একটা পোস্ট দিয়েছিলাম এরকম। একটা ভালো বই পড়া শেষে খুব চমৎকার একটা ঘুম হয়। তো আমার কাছে মনে হয়েছে যে এই বইটা পড়ার পরে আমি খুব চমৎকার একটা ঘুম দিয়েছি। একদম নির্ভার, কোনো রকম ভাবনা চিন্তা ছাড়া ঘুম দিলে যেমনটা হয়, ওইরকম একটা ঘুম হয়েছে আমার। কিন্তু তারপর থেকে যে সমস্যাটা হয়েছে, বইয়ের গল্পটা এমন একটা জায়গায় আটকিয়েছে, মানে ধরেন এখানে ক্লিফ হ্যাঙ্গার বলা যাবে না, কোনো ক্লিফ হ্যাঙ্গার নাই, কিন্তু এমন একটা জায়গায় শেষ হয়েছে এই গল্পটা যে তারপর কি হয়েছে এটা জানার জন্য আমি খুব কৌতূহলী হয়ে আছি। এবং সেই জন্য আমি এই বইটার যে সেকেন্ড পার্ট, দ্য ওয়াইজ ম্যানস ফিয়ার, এই বইটা ডাউনলোড করে পড়া শুরু করে দিয়েছি। ১৫টা অধ্যায় অলরেডি শেষ হয়ে গেছে আমার। তো আশা করছি শীঘ্রই ওটাও পড়ে শেষ করে ফেলবো। তো এবার আসি হচ্ছে অনুবাদের ক্ষেত্রে। তো চমৎকার একটা বই অনুবাদ করতে গেলে চমৎকার একজন অনুবাদকের প্রয়োজন হয়। তো এই ব্যাপারে চিরকুট প্রকাশনাকে ধন্যবাদ দিতে পারি যে এই বইটার জন্য তারা অসীম পিয়াসকে বেছে নিয়েছিলেন, এবং অসীম পিয়াস খুব চমৎকার কাজ করেছেন। যদিও আমরা জানি যে এত বড় একটা বই অনুবাদ করতে গেলে কিছু ঝামেলা হবেই, কিছু ভুল ত্রুটি বা ভুলভ্রান্তি হয়ে যাবে মনের অজান্তে, যেটা হয়তো আরেকবার আহ, এখন এই মুহূর্তে দিন পরে এসে আরেকবার পড়লে অনুবাদকের নিজের চোখেও ধরা পড়বে। ধরেন বেশ কিছু জায়গা এমন আছে যে আহ, অতীতকালের গল্প বলা হচ্ছে, সেখানে আমি গিয়েছিলাম না, আমি খেয়েছিলাম না, তারপর আমি পড়েছিলাম না, এই টাইপের কিছু ব্যাপার আছে, অনেক জায়গায় আছে। তো এইটাতে আমি যাইনি, খাইনি, করিনি, পড়িনি, এই টাইপের ব্যাপার হলে ভালো হইতো আর কি। তো এটা ধরেন উনি যদি আরেকবার এখন পড়েন তাইলে হয়তো এই ব্যাপারটা ঠিক হয়ে যাবে। আর এছাড়া আমার আর কোনো অসঙ্গতি চোখে পড়ে নাই। আর এটা যেহেতু আমি ধরে ফেলেছি যে এখানে গিয়েছিলাম না জায়গায় আমি যাইনি, বসায় দিলে হয়ে যাচ্ছে, সুতরাং আমার করতে গেলে ওটার ঝামেলা তেমন একটা হচ্ছিল না। এবং অনুবাদককে অসংখ্য ধন্যবাদ এই বইটা অনুবাদ করার জন্য। কারণ হচ্ছে আমি ও আচ্ছা, ধন্যবাদ এই জন্য যে উনি আমাকে এটার সফট কপি দিয়েছিলেন পড়ার জন্য, এবং 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 হার্ড কপিও দিয়েছিলেন পড়ার জন্য। কিন্তু যেহেতু আমি ইদানিং সফট কপিতে মানে কিন্ডেলে বই পড়তে অভ্যস্ত হয়ে গেছি, তো দেখা গেছে হার্ড কপি বই নিয়ে পড়তে গেলে আমার হয়তো পড়তে পারবো, অনেক সময় লাগবে। তো কিন্ডেলের কারণে আমার পড়ার গতি অনেক বেড়েছে। তো ওনাকে এই জন্য অসংখ্য ধন্যবাদ যে উনি আমাকে একটা সফট কপি দিয়েছিলেন। তো প্রথমবার যে সফট কপি দিয়েছিলেন ওটা ছিল হচ্ছে ১ পেজে ২ পেজ করে, মানে ১ পাতায় ২ পেজের গল্প, এমন করে পেজ সেট আপ করা ছিল। তো সে কারণে আমার পড়তে অসুবিধা হচ্ছিল। কিন্তু যেহেতু আমি শুরু করে ফেলেছি, তো আমি এটার শুরুর দিকের কয়েকটা অধ্যায় আমি ইংরেজিটাই পড়েছিলাম। এবং তারপরে হচ্ছে আমি উনি যখন আবার কয়েকদিন পরে উনি আবার হচ্ছে আমাকে এটার ডক ফাইল দিয়েছিলেন। আমি আমার মতো করে কিন্ডেলে এটাকে সেট আপ করে নিয়েছিলাম। তখন থেকে আমি হচ্ছে সম্ভবত ৮ অধ্যায় পর্যন্ত আমি ইংরেজি পড়েছিলাম। তারপর থেকে আমি বাংলাটাই পড়েছি, এবং আমার কাছে মনে হয়েছে এটা আমার জন্য একটা রিলিফ, যে আমার অত চিন্তা করে পড়তে হচ্ছে না। আমি ধুপধাপ করে পড়ে যেতে পারছি। এবং যেমনটা আমি এটার সেকেন্ড ভার্সন যেটা দ্য ওয়াইজ ম্যানস ফিয়ার, এটা পড়তে গিয়ে যেটা বুঝতেছি যে এটাও যদি বাংলায় অনুবাদ হতো তাহলে হয়তো আমার পড়ার স্পিডটা একটু বেড়ে যেত, এটাই আর কি। তো সেজন্য ওনাকে ধন্যবাদ এটার কি বলে সফট কপিটা আমাকে দেওয়ার জন্য। আমি খুব আরামে পড়তে পেরেছি। কিন্তু তাই বলে আপনারা কেউ এটা সফট কপি ওনার কাছে চাবেন না, এটা যুক্তিসঙ্গত হবে না, আমার কাছে মনে হয়েছে আর কি। তো এটাই এই বই নিয়ে আমার বলার ছিল। চমৎকার একটা বই। আপনারা যারা এখনো পড়েননি, যাদের সংগ্রহে আছে, পড়া শুরু করে দেন। খুব চমৎকার একটা সময় কাটবে একটা। আপনাদের কাছে মনে হবে যে চমৎকার একটা জার্নির মধ্যে আছেন আপনারা। এবং এই বইটা পড়া শেষ করার পরে আপনাদের কাছে মনে হবে ইস, এটার ৩য় খণ্ড কবে বের হবে, কবে বের হবে, কবে বের হবে, এমন একটা ব্যাপার আসবে। তো আমার মতো যদি অতি উৎসাহী বা আগ্রহী হয়ে থাকেন তাহলে হয়তো ইংরেজিটা পড়া শুরু করে দিতে পারেন। আর এটা ইংরেজি অতটা কঠিন কিছু না। আপনারা একটু সামান্য একটু
এফোর্ট দিলেই আমার মনে হয় যে এটা পড়তে পারবেন। তো আ চিরকুটকে ধন্যবাদ আবারও এমন একটা বই বাছাই করার জন্য, অনুবাদের জন্য। তাদেরকে অনুরোধ করব এইটার ২য় পার্ট খুব শীঘ্রই যেন বের করে ফেলে। কারণ লেখকের কথা অনুযায়ী বুঝতে পারছি যে এটার ৩য় পার্টও খুব শীঘ্রই চলে আসবে। তো সেটা আসতে, আসতে যেন ২য় পার্টের অনুবাদ আমরা হাতে পেয়ে যাই। সেক্ষেত্রে একটা চমৎকার একটা জার্নির মধ্যে দিয়ে যাবো আমরা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটা বা এই রিভিউটা কেমন হলো সেটা আমাকে জানাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি। আসসালামু আলাইকুম।